ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার একদম হাতের কাছে দারুণ সুন্দর খোলামেলা সবুজে ঘেরা প্রকৃতির মাঝে সুন্দর একখানা টুরিস্ট স্পটের সন্ধান দেব আজকের এই ভিডিওতে, যেখানে বন্ধুরা তোমরা সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন ঘুরে আবার সন্ধ্যের মধ্যে বাড়িও ফিরে যেতে পারো। যেখানে ঘুরে দেখার মতো রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান, খাওয়ার দাওয়ারের জন্য রয়েছে বেশ ভালো সুযোগ সুবিধা, যেখানে মাত্র 60 টাকা দিয়ে কুপন কেটে পেট ভরে তোমরা খাবার দাবারও খেতে পারো। বন্ধুরা, কলকাতা থেকে তোমরা মাত্র 60 টাকা খরচা করে কিভাবে এখানে এসে পৌঁছাবে সেটাও জানিয়ে দেবো। তাই আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। ভ্রমণ পিপাসু বন্ধুদের জন্য আবারও খুব সুন্দর একটি জায়গার সন্ধান দেবো বলে সকাল সকাল রেডি হয়ে সোজা চলে এসেছি আমি হাওড়া স্টেশনে। এখন হাওড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, আর ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 6:30। তবে বন্ধুরা, আজকে হাওড়া স্টেশন থেকে সকালবেলা 7:05 আমি ধরবো বর্ধমান লোকাল ট্রেন। বর্ধমান লোকাল ট্রেনটা কত নাম্বার প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা অ্যানাউন্সমেন্টটা করার পরেই অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তবে বন্ধুরা, যারা একদিনে ঘুরে মানে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আবার সারাদিন ঘুরে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে চাইছো, তাদের জন্য কিন্তু আইডিয়াল হবে আজকের এই ভিডিওটি। তবে এখন আপাতত রয়েছি ট্রেনের অপেক্ষায়, হাতে অনেকটা সময় রয়েছে, আগে অ্যানাউন্সমেন্টটা করুক, তারপর সমস্ত কিছু ডিটেলস পৌঁছে দেবো। বর্ধমান টু হাওড়া লোকাল ট্রেন চলে এসেছে তার নিজস্ব ট্র্যাকে। অন্যান্য স্টেশনগুলোর তুলনায় হাওড়া স্টেশনও কিন্তু ভীষণ ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন। আশা করছি ট্রেনের পরিস্থিতি দেখে তোমরা বুঝতেই পারছো, এই সকালবেলাও কিন্তু ট্রেনে প্রচুর ভিড়। ফাইনালি বন্ধুরা, সকালবেলা 7:05 বর্ধমান লোকাল ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর ট্রেন ছাড়ারও কিন্তু প্রায় সময় হয়ে গিয়েছে। তবে সকালবেলা 7:05 এই লোকাল ট্রেন ছাড়াও আরো অন্যান্য কোন ট্রেনগুলো ধরলে পরে তোমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে সেটা কিন্তু আমার সাথে থাকলে পরে তোমরা অবশ্যই জানতে পারবে। আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত ট্রেন আসতে ট্রেনে যতটা পরিমাণে ভিড় ছিল, তবে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় কিন্তু ঠিক ততটা ভিড় ছিল না। মোটামুটি আমাদের কম্পার্টমেন্টটা কিন্তু ফাঁকাই ছিল। সঠিক সময় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। হাওড়া স্টেশন থেকে বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেন ধরলে পরেই তোমরা সঠিক জায়গায় কিন্তু খুব সহজেই নেমে যেতে পারবে। যেমন 37845 সকালবেলা ঠিক 6:05 রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল। 37847 সকালবেলা ঠিক 6:30 সময় রয়েছে হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন। 37849 সকালবেলা ঠিক 7টার সময় রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল। 37851 সকালবেলা 7:10 রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল। তাছাড়াও রয়েছে সকালবেলা ঠিক 8:20 বর্ধমান লোকাল এবং 8:52। শুধু সকাল 8:52 পর্যন্তই যে ট্রেন রয়েছে তেমন কোনো ব্যাপার নেই। হাওড়া স্টেশন থেকে বর্ধমানগামী ট্রেন সারাদিনে তোমরা প্রচুর পেয়ে যাবে। যেহেতু আমাদের ঘুরে দেখতে হবে একটা সুন্দর টুরিস্ট স্পট, তাই হাতে সময় রাখাটাও কিন্তু ভীষণভাবে জরুরি। তাই সকাল 8:52 পর্যন্ত যে ট্রেনগুলো রয়েছে এই ট্রেনগুলো ধরলে পরে হাতে সময়টাও থাকবে এবং বেশ ভালো করে ঘোরাটাও কমপ্লিট হবে। ফাইনালি বন্ধুরা, 68 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সকাল 8:35 পৌঁছে গিয়েছি আমি বৈচি স্টেশনে। তবে বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, এই বৈচি স্টেশনের আগে স্টপেজটা কিন্তু বৈচি গ্রাম। তোমরা বৈচি গ্রামে ভুলেও নামবে না, বৈচি গ্রাম পার হলে পরেই আসবে বৈচি স্টেশন। আচ্ছা, আমি দাঁড়িয়ে রয়েছি এখন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছিল। ট্রেন সোজা বেরিয়ে গেল তার গন্তব্যস্থলের দিকে। সামনের দিকে রয়েছে কিন্তু ওভারব্রিজ। এই ওভারব্রিজ ক্রস করে এখন আমি বাইরের দিকে বেরোবো।
4 নাম্বার প্ল্যাটফর্মের ওপর দিয়ে ওভারব্রিজের একটি রাস্তা কিন্তু সোজা চলে এসেছে একদম বাইরের দিকে। আর এই রাস্তাটা ধরলে পরে একদম বইচি স্টেশনের বাইরের দিকে প্রাঙ্গণে চলে আসবে। সামনের দিকে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। আর এখন আমি বইচি স্টেশনের ঠিক বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি। বেশ একটা বড় কিন্তু স্টেশন না, 1 থেকে 4 নাম্বার পর্যন্ত এখানে রেল লাইনের ট্র্যাক রয়েছে। বাইরের দিকের ভিউটা ঠিক এরকম। আচ্ছা, বইচি স্টেশনের ঠিক উল্টো দিকের যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এখানে দেখো পরপর কিন্তু অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে, মানে টোটো স্ট্যান্ড রয়েছে। এখানে একটা টোটো স্ট্যান্ড রয়েছে আর সামনের দিকে একটা টোটো স্ট্যান্ড রয়েছে। আমি যে এইখান থেকে যাব, তো কোথায় যাব সেটা আমি এইখানে একটু কথা বলে জেনে নেব কত টাকা করে ভাড়া নিচ্ছে। স্টেশন চত্বরের সামনে আমি যে তোমাদেরকে টোটো স্ট্যান্ডটা দেখালাম, সেখানে আমি জিজ্ঞেস করলাম, তারা বললো কিন্তু যাবে না। 2-4 পা সামনের দিকে এগিয়ে চলে এসেছি। ব্যাক সাইডে দেখা যাচ্ছে বইচি স্টেশন। এখানে কিন্তু একটা মন্দিরের সামনে গাছের নিচে রয়েছে বড় একটা টোটো স্ট্যান্ড। এইখান থেকে এখন আমি মাথা পিছু 25 টাকা ভাড়া দিয়ে সবার প্রথমে যাব তালার মোড়ে। তোমরা চাইলে টোটো রিজার্ভও করতে পারো, তবে আমি যেটা বুঝলাম টোটো রিজার্ভ করার কোনো রকম প্রয়োজন পড়বে না। কারণ যখন আমি টোটোতে উঠেছিলাম তখন আমি আর সৌরভ আমরা দুজনই ছিলাম। তো আমি টোটোওয়ালা দাদার কাছে জিজ্ঞেস করলাম যে কতক্ষণে টোটো ছাড়বে। উনি বললেন যে 5 মিনিট বসো, যদি কেউ আসে তাহলে তো ভালো কথা, না হলে আমি তোমাদের দুজনকে নিয়েই চলে যাব। তবে সত্যি কথাই টোটোওয়ালা দাদা 5 মিনিট ওয়েট করার পরে দেখলো যখন কেউ আসেনি, তখন আমাদের দুজনকেই কিন্তু শেয়ারে 25 টাকা ভাড়া দিয়ে নিয়ে চলে আসলো তালার মোড়ে। বন্ধুরা, স্টেশন চত্বর থেকে তালার মোড় যাওয়ার জন্য রাস্তার কিন্তু অপরূপ সুন্দর ভিউ তোমাদের চোখে পড়বে। আর স্টেশন চত্বর থেকে তালার মোড়ের দূরত্ব মোটামুটি 8 কিলোমিটারের মতো। টোটো থেকে আমি নেমে পড়েছি তালার মোড়ে। তালার মোড়ে আমি ওই মেন রোডের কাছে নেমেছিলাম। টোটো থেকে তোমরা ঠিক যেখানে নামবে তার হাতের বাঁ দিকে একটি রাস্তা চলে আসছে, আর এখানে বড় একটি গাছের নিচে রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড। বন্ধুরা, এখানে কিন্তু পুজো হচ্ছে, তাই গান বাজছে বলে একটু জোরে কথা বলতে হচ্ছে। এই অটো স্ট্যান্ড থেকে মাথা পিছু এখন আমি মাত্র 10 টাকা ভাড়া দিয়ে সবার প্রথমে যাব কিন্তু গোপালদাসপুরে। তালার মোড় থেকে শুরু করে গোপালদাসপুর পর্যন্ত রাস্তার দূরত্ব হবে এই মোটামুটি 3 কিলোমিটারের মতো। এই 3 কিলোমিটার অটো করে জার্নি করতে তোমাদের চোখে পড়বে সবুজে ভরা এক সুন্দর প্রকৃতির দৃশ্য, এবং রাস্তার ওপরেই রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ এবং জবা ফুলের গাছ, আরো কত কি। সবুজে ভরা এই সুন্দর প্রকৃতি, গ্রাম্য পরিবেশের আঁকাবাঁকা পথ আমাদের শহরাঞ্চলের মানুষের কাছে কিন্তু এক উপরি পাওনা, যা দেখতে দারুণ লাগবে। আজ আমি যে টুরিস্ট স্পটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, এর আশেপাশে প্রচুর রয়েছে দর্শনীয় স্থান। যদি তোমরা স্টেশন চত্বর থেকে একটি গাড়ি রিজার্ভ করে নাও, তাহলে কিন্তু সারা দিনের জন্য টোটো থাকবে তোমাদের সাথে, এবং পুরো গ্রামের মধ্যে যা যা রয়েছে সমস্ত কিছুই তোমরা ঘুরে দেখে নিতে পারবে। অটো থেকে নেমে বাঁদিকের রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো, একটা কিন্তু গ্রাম্য পরিবেশ, বেশ সুন্দর বড় পুকুর রয়েছে, সবুজে ভরা একটা সুন্দর প্রকৃতি, আর মাঝখান দিয়ে ঢালাই করা রাস্তা রয়েছে, আর এই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। সবার প্রথমে একদম রাস্তার ওপরেই তোমরা দেখতে পারবে খুব সুন্দর ছোট্ট একখানা মন্দির, আর এই মন্দির প্রাঙ্গণে বিরাজমান রয়েছে আমাদের লোকনাথ বাবা। মূর্তিখানা দেখো কি অপরূপ সুন্দর লাগছে, আর মন্দিরটা দেখেছো কত সুন্দর। একটু লোকনাথ বাবার দর্শনটা সবার প্রথমে সেরে নেব। মন্দির প্রাঙ্গণের সামনে কিন্তু ওইদিকে রয়েছে খুব সুন্দর ছোট্ট একটা তুলসী বেদি, সেটাও দেখতে বেশ দারুণ লাগছে। বন্ধুরা, চারিদিকের একটু পরিবেশটা দেখো কতটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বাঁশবন, আম বাগান, এই সাইডে রয়েছে বড় পুকুর, কি দারুণ একটা ভিউ। পূর্ব বর্ধমানের কালনার 2 নম্বর ব্লকের বৈদ্যপুরে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। তার মধ্যে থেকে বন্ধুরা, তালার মোড় থেকে যখন তোমরা গোপালদাসপুরে আসবে, রোডের ওপরেই পড়বে শ্রী শ্রী জগৎ গৌরী মাতার মন্দির।
তোমরা চাইলে অটো থেকে নেমে সেই মন্দিরটাও দর্শন করে নিতে পারো। মন্দির প্রাঙ্গণে দর্শন হলে আবার মন্দির প্রাঙ্গণের সামনে থেকেই আবার অটো ধরে চলে আসতে পারো গোপালদাসপুরে। আমি যেখানে অটো থেকে নেমেছিলাম সেইখান থেকে আমার গন্তব্যস্থলে আসতে মোটামুটি 3 থেকে 4 মিনিট হাঁটতে হয়েছে। তবে বন্ধুরা আশেপাশের ভিউটা একটু দেখো। অতিরিক্ত গরমেও যদি তোমরা এখানে আসো না, কোনো রকম কষ্ট হবে না, কারণ চারিদিকে শুধু গাছ আর গাছ। এত সুন্দর ফ্রেশ একটা এয়ার এখানে তোমরা পাবে যে তোমাদের মন এমনি শান্ত হয়ে যাবে। আর তাছাড়াও বন্ধুরা দেখো চারিদিকে বড় বড় গাছ তো রয়েছে, আর আজকের না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তাই চারিদিকের পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠেছে। কাজের এখন ভীষণ পরিমাণে চাপ, দূরে কোথাও ঘুরতেও যেতে পারছো না, তবে অল্প খরচায় খুব সুন্দর একটা সময় কাটাতে চাইছো খুব সুন্দর একটা জায়গায়, তবে তোমরা এখানে অনায়াসে চলে আসতে পারো। বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গিয়েছি আমার আজকের গন্তব্যস্থলে। দারুণ সুন্দর খোলা একটা প্রকৃতির মাঝে রয়েছে অপূর্ব এক মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের নাম হলো রাখাল রাজা মন্দির। বন্ধুরা সবার প্রথমে বলি, যদি তোমরা বাইক কিংবা অটো কিংবা 4 চাকা গাড়ি যদি নিয়ে আসো, কোথায় পার্কিং করবে? মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই দেখো অনেকটা বড় কিন্তু খোলা স্পেস রয়েছে, বড় মাঠ রয়েছে, এখানে তোমরা নিজস্ব গাড়ি পার্কিং করে রেখে দিতে পারবে। মন্দির প্রাঙ্গণে যখন তোমরা পৌঁছাবে সবার প্রথমে কিন্তু মন্দির প্রাঙ্গণের সামনে থেকে ভোগের জন্য কুপনটা কেটে নেবে, কারণ বন্ধুরা এই মন্দির প্রাঙ্গণে কিন্তু ভোগ খাওয়ারও খুব সুন্দর সুযোগ সুবিধা রয়েছে। তাই সবার প্রথমে এসে আমি মাথাপিছু 60 টাকা দিয়ে ভোগের জন্য কুপনটা কেটে নিয়েছি। আর ব্যাক সাইডে দেখো মন্দির প্রাঙ্গণটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে ঠিক যেমনটা থাকে রাখাল রাজা মন্দির প্রাঙ্গণটা কিন্তু বন্ধুরা ঠিক তেমন ভাবেই সাজানো। দেখো সামনের দিকে রয়েছে মূল গর্ভগৃহ, আর মূল গর্ভগৃহের ঠিক সামনের দিকে রয়েছে বেশ বড় একটা নাট মন্দির। সেই নাট মন্দিরে একজন দাদু হারমোনিয়ামে বসে ঠাকুরের সংকীর্তনগুলো গাইছে, যেগুলো শুনতে ভীষণ সুন্দর লাগছে। তার সাথে একটা আলাদা রকম পরিবেশ অবশ্যই তৈরি হয়েছে। মন্দির প্রাঙ্গণে আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশ ভিড় রয়েছে, আর যেহেতু অনেকটা বড় জায়গার মধ্যে মন্দির প্রাঙ্গণ, চারিদিকেই খোলামেলা একটা পরিবেশ রয়েছে, তাই ছোট ছোট বাচ্চারা না খুব সুন্দরভাবে এখানে মজা করছে, খেলছে, এইসব জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে। আচ্ছা নাট মন্দিরের বিষয়ে বলি, ভক্তরা এসে কিন্তু এখানে বিশ্রামও নিচ্ছে। আর পুরো নাট মন্দিরটা কিন্তু বন্ধুরা শ্রীকৃষ্ণের প্রত্যেকটা অবতারের যে মূর্তিগুলো রয়েছে সেই দিয়ে সাজানো রয়েছে। আর নাট মন্দিরের দুপাশে এবং সামনের দিকে রয়েছে গেট, তোমরা কিন্তু ওই 3টে গেট ব্যবহার করে মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করতে পারো। বৈষ্ণবদের একটি পূর্ণ তীর্থস্থান এই রাখাল রাজা মন্দির। তবে তোমরা হয়তো অনেকেই জানো না, রাখাল রাজা মন্দিরকে বৈষ্ণব সিদ্ধপীঠও বলে। রাখাল রাজা পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে ছোট বড় রয়েছে বেশ অনেক ইতিহাস। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছে কিন্তু এক পূর্ণ কুণ্ডের সামনে। এই যে মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে ছোট্ট একটা পুকুর, আর এই পুকুরের নাম হলো যমুনা কুণ্ড। রাখাল রাজার যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের কাঠটা কিন্তু স্বপ্নাদেশে এই পুকুর থেকেই বেরিয়ে এসেছিল। আর বন্ধুরা এই পুকুরের ঠিক উল্টো দিকে দেখো ছোট্ট একটা গেট রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মন্দির প্রাঙ্গণের ঠিক এটা ব্যাক সাইডের কিন্তু এরিয়াটা। যখন তোমরা ভোগ প্রসাদ খাবে তখন কিন্তু তোমাদেরকে এই দিক দিয়ে এন্ট্রি করতে হবে। যখন আমি ভোগ প্রসাদ খাবো তখন তো ভেতরের দিকের এরিয়াটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো, তবে আগে থেকে আপাতত তোমাদের জানিয়ে রাখলাম এই দিক দিয়ে এন্ট্রি করতে হয়। প্রত্যেক দিন মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম হলে পরেও দোল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ও জন্মাষ্টমীতে প্রচুর পরিমাণে ভক্তদের সমাগম হয় এবং একটি উৎসবের আমেজ তৈরি হয়। বৃন্দাবনের নিধুবনের কথা আশা করছি সকলেই জানো, এবং সেখানকার গল্প কথা আশা করছি কম বেশি সকলেই শুনেছো। তবে বন্ধুরা বৃন্দাবনের নিধুবনের সাথে রাখাল রাজা মন্দির প্রাঙ্গণের একটু হলেও মিল রয়েছে। কেন জানো? যেরকম বৃন্দাবনের নিধুবনে সন্ধ্যের পরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, তেমনি রাখাল রাজা মন্দির প্রাঙ্গণেও কিন্তু সন্ধ্যের পরে কাউকে থাকতে দেওয়া হয় না। বিকেলবেলা ঠিক 4টে থেকে 5টার মধ্যে মন্দির প্রাঙ্গণের গেট বন্ধ হয়ে যায় এবং তার মধ্যে কিন্তু ভক্তদের এখান থেকে চলে যেতে বলা হয়। তবে আশা করছি সকালবেলা আসলে পরে সারাদিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে বিকেলের মধ্যে তোমরা বাড়িও ফিরে যেতে পারবে। আচ্ছা বন্ধুরা তোমরা হয়তো ভাবছো ভক্তদের থাকতে দেওয়া হয় না, এখানে কিন্তু নিয়ম রয়েছে সূর্যাস্তের পরে ভক্তদের তো থাকতে দেওয়া হয় না, এখানকার আশেপাশের যে গ্রামাঞ্চলের মানুষজনেরা রয়েছে তারাও এই মন্দির প্রাঙ্গণে থাকে না সন্ধ্যের পরে। রামকানু গোস্বামী নামে কাটোয়ার এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি তৈরি করে। 16 শতকে তৈরি এই মন্দির প্রাঙ্গণ ঘিরে রয়েছে বহু ইতিহাস। মন্দির প্রাঙ্গণের
পাশেই রয়েছে একটা সরু রাস্তা, যে রাস্তাটা সামনের দিকে এগিয়ে গিয়েই মাঝপথেই শেষ হয়ে গিয়েছে, সেদিকে আমি যাব। তবে বন্ধুরা দেখো, এখানে কিন্তু ছাউনির নিচে রয়েছে খুব সুন্দর একখানা মূর্তি শ্রীকৃষ্ণের। আর এখানে শ্রীকৃষ্ণ ভগবান রয়েছে ময়ূর এবং খরগোশ এবং গোমাতাকে সাথে নিয়ে, অপূর্ব সুন্দর কিন্তু একখানা মূর্তি। আচ্ছা, এই যে রাস্তাটা তোমাদের বললাম, এই রাস্তাটা কিন্তু দেখো সামনের দিকে গিয়েই শেষ হয়ে গিয়েছে। আর আশেপাশে কিন্তু গাছগাছালি সবুজে ভরা সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে সামনের দিকের পুরো মন্দির এরিয়াটা দেখাচ্ছি। দেখো, এখন কিন্তু মন্দির প্রাঙ্গণে বেশ ভিড় রয়েছে, প্রচুর ভক্তরা এসেছে, প্রচুর ভক্তদের সমাগম হয়েছে। আর মন্দির প্রাঙ্গণে কিন্তু বেশ বহু পুরনো পুরনো গাছ রয়েছে, যেই গাছের ছাওয়াগুলো পুরো মন্দির চত্বরে পড়েছে। মন্দির প্রাঙ্গণের আশেপাশে রয়েছে বেশ অনেকগুলোই দোকানপাট, যেখানে তোমরা ফুলমালা কেনার তো দোকান পাবে, তাছাড়াও আইসক্রিম, মুড়ি, চপ, শুকনো খাওয়ার অনেক কিছু পেয়ে যাবে। বলতে পারো প্রত্যেক দিন একটা মেলা মেলা পরিবেশ এখানে তৈরি হয়ে যায়। নাট মন্দিরের সামনে রয়েছে বেশ বড় একটা কিন্তু তুলসী বেদি। তুলসী বেদিটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর তুলসী বেদির দুপাশেই কিন্তু রয়েছে স্ট্যান্ড, বড় বড় স্ট্যান্ড রয়েছে। তোমরা কিন্তু ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে এই স্ট্যান্ডের মধ্যেই রাখবে। মন্দির প্রাঙ্গণে বন্ধুরা যদি তোমরা পুজো দাও ভগবানকে, তাহলে কিন্তু অবশ্যই ডালা বিক্রয় কেন্দ্রগুলো এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই রয়েছে। আর চারিদিকে পাখির আওয়াজগুলো শুনতে পারছো, খুব সুন্দর। এখানে বড় বড় গাছগাছালি রয়েছে, তো তাই বিভিন্ন ধরনের কিন্তু পরিযায়ী পাখিদের ডাক তোমরা শুনতে পারবে। আর সামনের দিকে কিন্তু রয়েছে ডালা বিক্রয় কেন্দ্র, তোমরা সেখান থেকে ডালা কিনে নিতে পারো। চলো আর দেরি করব না, এইবারে আমি কিন্তু সোজা নাট মন্দির ধরে চলে যাব ভগবানের দর্শন করতে। আমি বেশ অনেক সকাল সকালই মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়েছিলাম। আর সকাল থেকেই এই পরিমাণে ভিড় উপচে পড়ছিল শুধুমাত্র রাখাল রাজার দর্শন সেরে রাখাল রাজাকে পুজো দেবে বলে। বহু দূর দূরান্ত থেকে আসে বহু ভক্ত শুধুমাত্র রাখাল রাজার দর্শন করবে বলে। তবে আশেপাশের গ্রামাঞ্চলের মানুষজনের বিশ্বাস, রাখাল রাজার জন্যই পুরো গ্রামের উন্নতি এবং শ্রীবৃদ্ধি। মন্দির প্রাঙ্গণের মধ্যে এবং যমুনা কুণ্ডের ঠিক সামনে এই সুন্দর সুন্দর বড় বড় মূর্তিগুলো যেন মন্দির প্রাঙ্গণকে দ্বিগুণ সুন্দর করে তুলেছে। রাখাল রাজা মন্দির প্রাঙ্গণে দুপুরবেলা ঠিক 1:30টার সময় কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করানো শুরু হয়ে যায়। আর সকলেই কিন্তু যাচ্ছে এই গেট দিয়ে ভেতরের দিকে, কারণ ওখানে কিন্তু বসে ভোগ প্রসাদটা গ্রহণ করতে হবে। সময় যেহেতু হয়ে গিয়েছে, তাই আমিও চলে যাব ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। বাইরের দিকে জুতো খুলে চলে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। শুধু আমি আর আমার ছেলেই নয়, মন্দিরে আসা সকল ভক্তবৃন্দরা বসে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করছে। তবে বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণে আসলে পরে নিচে বসে তোমাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, শুক্তো, চাটনি, পায়েস এবং ঘাটি তরকারি বা ঘ্যাট, যে যাই বলে সেই সবজিটা। তবে বন্ধুরা, সবার প্রথমে পাতে পড়েছিল কিন্তু রাখাল রাজাকে নিবেদন করা অন্ন ভোগ প্রসাদ, যেটা সকলকেই অল্প করে দেওয়া হয়েছিল। সবাইকে একসাথে খেতে বসে দেখে আমার ছেলেও বায়না করছিল আলাদা প্লেটে ওকে খাবার দিতে হবে। তবে অল্প ভাত মেখে দেওয়াতে সকলের দেখা দেখিতে ও কিন্তু নিজের হাতে পুরো খাবারটাই খেয়ে নিয়েছিল। মাত্র 60 টাকায় তোমরা এখানে পেট ভরে খাবারও খেতে পারবে। দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার পরে আমি কিন্তু চলে এসেছি মন্দির প্রাঙ্গণের সাথে লাগোয়া যে মাঠ প্রাঙ্গণটা রয়েছে, সেই মাঠ প্রাঙ্গণটা ঘুরে দেখার জন্য। আসলে তেমন কোনো ব্যাপার নেই, মন্দির প্রাঙ্গণে ভিজিট করা মানে যত ট্যুরিস্ট বা ভক্তরা এসেছে তারা কিন্তু সকলেই মাঠ প্রাঙ্গণের আশেপাশের এরিয়াগুলো ঘুরে দেখছে। আসলে মেঘলা মেঘলা ওয়েদার তো, আর খুব সুন্দর হাওয়া হচ্ছে। মাঠ প্রাঙ্গণের সাথে লাগোয়া একটা সরু মাটির রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে পরে প্রকৃতির একটা সুন্দর রূপ তোমরা দেখতে পারবে। একটা দিন কিন্তু আমার এখানে ভীষণ সুন্দরভাবে কাটলো। তোমরাও যদি তোমাদের সুন্দর মুহূর্তগুলো এখানে এসে কাটাতে চাও, অবশ্যই তোমরা রাখাল রাজার মন্দিরে কিন্তু ভিজিট করতে পারো। বন্ধুরা, স্টেশন চত্বর থেকে আমি ঠিক যেইভাবে মন্দির প্রাঙ্গণে এসেছিলাম
ঠিক সেইভাবেই মন্দির প্রাঙ্গণ থেকে কিন্তু আমি পৌঁছাবো স্টেশন চত্বরে। আজকের এই রাখাল রাজা মন্দির প্রাঙ্গণের পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।